ফোর্থ পিলার্স এর এই লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে ক্রিমিনাল কন্টেম্পট অ্যান্ড ইন্ডিয়ান জুডিশিয়ারি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, তাকে সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করেছে ক্রিমিনাল কন্টেম্পটের মামলায়, অর্থাৎ কিনা অপরাধমূলক মানহানির মামলায়। তার অপরাধ ছিল তিনি দুটি টুইট করেছেন। দুটি টুইটে ইতিমধ্যে অনেকেরই পরিচিত, তাই একবার স্মরণ করিয়ে দিই। একটাতে প্রধান বিচারপতিকে হার্লে ডেভিডসন বাইকে চড়া ছবি বেরিয়েছিল, তাতে বলা হয়েছিল যে 50 লাখ টাকা বাইকে চড়ে মাস্ক ছাড়া, হেলমেট ছাড়া প্রধান বিচারপতি ছবি বেরোচ্ছে, যখন আদালত কার্যত বন্ধ এবং দেশের মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। দ্বিতীয় টুইটটাতে বলা হয়েছিল যে আজ থেকে বহু বছর পরে ইতিহাসবিদরা যখন 2014 সাল থেকে আজ পর্যন্ত কিভাবে আনুষ্ঠানিকভাবে ইমার্জেন্সি ঘোষণা না করেও ভারতীয় গণতন্ত্রকে ডিস্ট্রয় করা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, তাই এই গবেষণা করবেন, তখন তাতে সুপ্রিম কোর্টের ভূমিকা, বিশেষ করে শেষ 4জন প্রধান বিচারপতি ভূমিকা খতিয়ে দেখা হবে। সুপ্রিম কোর্ট এটাকে মনে করেছেন যে ক্রিমিনাল কন্টেম্পট এবং তারা তাকে শাস্তি দিয়েছেন, প্রশান্ত ভূষণকে শাস্তি ঘোষণা হবে 20 তারিখে। আমি প্রথমে সংক্ষেপে আপনাদের দুজনের মতামত জিজ্ঞাসা করবো, এটা ক্রিমিনাল কন্টেম্পট বলে আপনারা মনে করেন কিনা। বিকাশ দা যদি প্রথমে বলেন। আমার স্পষ্ট বক্তব্য, প্রশান্ত ভূষণ যা মন্তব্য করেছেন এই মন্তব্যের সঙ্গে আইনত ক্রিমিনাল কন্টেম্পটের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাকে যদি আমরা একেবারে নির্দিষ্ট যা শব্দ আছে সেই শাব্দিক অর্থ অনুযায়ী যাই, তাহলেও এটা কন্টেম্পট হয় না। ক্রিমিনাল কন্টেম্পট মানে হচ্ছে যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা এবং বিচার ব্যবস্থার সম্পর্কে কুৎসা করা। এটা যদি হয় তাহলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভক্তি ফেরাবার জন্য সুপ্রিম কোর্ট ক্রিমিনাল কন্টেম্পট করতে পারে। এটা হচ্ছে মূলত বিষয়। তো প্রশান্ত ভূষণ যা বলেছেন তাতে তো তিনি এমন কোনো কথা বলেননি যে কথায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের অশ্রদ্ধা হবে, বরং যেটা বলেছেন সেটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধাকে পুনর্স্থাপিত করবার জন্যই কি ভূমিকা হওয়া উচিত তার একটা ইঙ্গিত দিয়েছেন। প্রধান বিচারপতি তিনি একটা হার্লে ডেভিডসন মোটর বাইকের উপর বসেছেন, তার ব্যক্তিগত স্তরে বসবার ইচ্ছে থাকতে পারে, কিন্তু সেখানে তিনি বলছেন আমি ব্যক্তিগত বোবরে হিসেবে বসেছি, তাহলে তার সমালোচনা কি করে আদালতের কন্টেম্পট হয়? এক। দুই, যে কোনো সাধারণ মানুষ বলতে পারেন যে কোনো একটা প্রতিষ্ঠান বিশেষ করে সংবিধানকে রক্ষার জন্য যে প্রতিষ্ঠান দায়প্রাপ্ত হয়েছেন ভারতবর্ষের সংবিধানে, সেই প্রতিষ্ঠানের মূল্যায়ন আগামী দিনে ঐতিহাসিকরা কি করবেন সে সম্পর্কে যদি মন্তব্য করা, এটা কিন্তু প্রতিষ্ঠানের প্রতি একটা শ্রদ্ধা প্রদর্শন যে আমি এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি যে প্রতিষ্ঠানকে নিয়ে ইতিহাস মূল্যায়ন করবে। সুতরাং এই দুটোর মধ্যে একটার সঙ্গে আদালতকে অবমাননার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এটা প্রাথমিক মন্তব্য, পরে আমি বলবো যে আদালত অবমাননা কি হয়, কখন হয়। আমাদের সুপ্রিম কোর্ট ধারাবাহিকভাবে কি বলেছেন এই 2-4টে উদাহরণ দেবো। আসবো নিশ্চয়ই আপনার কাছে। অরুণাবাদ, আপনার প্রাথমিক মন্তব্য, এটা ক্রিমিনাল কন্টেম্পট হয়েছে কি হয়নি? শোনা যাচ্ছে না। না এমনি ঠিক আছে, মানে যেটা বিকাশ দা বললো সেটা ঠিকই। বলা যাচ্ছে ক্রিমিনাল কন্টেম্পট মিনস দ্য পাবলিকেশন whether by words spoken or written or by signs or by visible representation or otherwise of any matter or doing of any other act whatsoever which scandalizes or tends to scandalize or lowers or tends to lower the authority of any court. এখন চিফ জাস্টিস যেটা করেছে এটা কোর্টের ব্যাপার নয়, কোর্টের ব্যাপার না। আমার মনে আছে আমার এই একটা প্রিভিলেজ মোশন এনেছিল সৌগত রায়ের এগেনস্টে, কেন কন্টেম্পট অফ কোর্ট আর প্রিভিলেজ মোশনের এটা কনসেপ্ট এক। তো সেখানে আমি বললাম যে একটা কাগজে সৌগত রায় সম্বন্ধে লিখেছে, সুতরাং সেই সময় একজন আরএসপি এমএলএ সে বলছে সে কাগজের সম্পাদককে করতে হবে প্রিভিলেজ মোশনে। তো তখন আমি উঠে বললাম, হালিম সাহেব খুব বুদ্ধিমান লোক ছিলেন, পড়াশোনা জানা লোক, আমি যদি কোনো বিচারপতিকে বলি যে কালকে তাকে রেড লাইট এরিয়ায় পাওয়া গেছে, যেটা কন্টেম্পট হবে না ডিফামেশন হবে? সঙ্গে সঙ্গে হালিম সাহেব বললেন ওটা ডিফামেশন হয়, কন্টেম্পট না, বলে সঙ্গে সঙ্গে প্রিভিলেজ মোশনটাকে খারিজ করে দিল। এখন অরুণ মিশ্র সম্বন্ধে যারা জানি, এখন বিকাশ দা ভদ্রলোক, এখন দুমদাম করে না, ও এমন মানে জঘন্যতম চিফ জাস্টিস আমরা পাইনি আইনের বাইরে গিয়ে কথা বলতো। এক। দুই হলো, ওকে যখন অসুস্থ হলো, আমি বলছি আমার হাইকোর্টের কি অবস্থা, ওনাদের এটা কন্টেম্পট লাই করে। যখন অসুস্থ হলো তখন আমাদের স্টেট গভর্নমেন্ট মমতা ব্যানার্জি সেকে বেশ কিছু খরচা বহন করে, বিদেশে গেছিলেন। আমি আজ অব্দি আরটিআই করে পাইনি
বলছে কোর্টের ব্যাপার জানানো যাবে না। আমি পলিটিশিয়ান হলে 2 লক্ষ টাকার চশমা করলে কাগজে বেরোবে, আর হাইকোর্টের জজ কিছু করলে কাগজে বেরোবে না, এটা ভাই কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্টে পড়ে না। সিম্পল অ্যাজ দ্যাট। করছে এখন অরুণ মিশ্র, এখন যে কোনো কারণে প্রত্যেকটা ব্যাপারে কেউ যদি বলে ভাই আদানির 7খানা মামলায় 6টা আপনি রায় দিয়েছেন আউট অফ টার্নে, তো সেটা কন্টেম্পট হবে। সত্যি তো। আর সত্যি আজকে এই জায়গাটায় যে সুপ্রিম কোর্টকে যদি বলা হয় 370-র জন্য আজ অব্দি কিছু করলেন না, 370 সিএ সম্বন্ধে কিছু করলেন না, কাশ্মীরে গণতন্ত্র নেই, তা চুপ করে বসে আছেন। হ্যাঁ, হেভিয়াস কর্পাস 2 দিনের মধ্যে প্রডিউস করতে হয়, সেটা না করে 1 মিনিট বলছি, লাস্ট শেষ করি। হেভিয়াস কর্পাস 6 মাস হয়ে গেল, কাশ্মীরের কোনো লোককে প্রডিউস করা হয়নি। তো এটা বললে কি কন্টেম্পট হলো? কখনোই না। এবং আমি প্রশান্ত ভূষণের জায়গায় হলে খুব আনন্দে আছে। প্রশান্ত ভূষণ হলে তো 2000 টাকা জরিমানা, 6 মাস জেল খেটে আসবে, কি আছে, অমর হয়ে থাকবে। না, কিন্তু আদালত যে ভিউটা নিয়েছেন, অরুণ কুমার মিশ্রের নেতৃত্বে 3 বিচারপতি বেঞ্চ যে ভিউটা নিয়েছেন, সেটা হচ্ছে যে এই টুইট গুলো বহু মানুষের কাছে পৌঁছেছে, এবং সেই মানুষরা মনে করতে পারেন যে বিচার ব্যবস্থা, যা কিনা ভারতীয় গণতন্ত্রের অন্যতম একটা স্তম্ভ, এবং বিচারপতিরা মনে করেন প্রধান স্তম্ভ, শেষ স্তম্ভ, সবথেকে জোরদার স্তম্ভ, সেই স্তম্ভটির প্রতি মানুষের আস্থা চলে যেতে পারে, এবং তার ফলে বিচার ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হতে পারে, তো ভারতীয় গণতন্ত্রের ক্ষতি হতে পারে, এটা বিচারপতিরা মনে করেছেন আর কি। সুতরাং তারা কোর্টের মর্যাদা রক্ষার জন্য করেছেন। এটা কি মানে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তো বোধহয় করতেই পারেন বিচারপতিরা, নাকি? আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলি আমাদের কলকাতা হাইকোর্টে যখন জাস্টিস অরুণ মিশ্র প্রধান বিচারপতি ছিলেন, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছিলেন, তাতে সেটা নিয়ে আদালতে আমি যাই। মন্তব্যটা ছিল, এখন টাকা দিলেই বিচারপতিরা রায় দেন। আচ্ছা, এর থেকে নক্কারজনক মন্তব্য তো হতে পারে না। আদালতের মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী হিসেবে মন্তব্য করেছিলেন যে টাকা দিলেই বিচার কেনা যায়। হ্যাঁ, মনে পড়েছে আমার। এই বিষয়টা নিয়ে আমি সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে তখন সুমোটো কন্টেম্পটের জন্য আবেদন করি। সেই আবেদনের শুনানিতে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যেখানে জাস্টিস অরুণ মিশ্র ছিলেন, তিনি কিভাবে ব্যাপারটা নাড়াচাড়া করেছেন আমি একটুকু বললে বোঝা যাবে। সেক্ষেত্রে আদালত বলছেন, লর্ড ডেনিংকে তারা উদ্ধৃতি দিলেন। লর্ড ডেনিং এর উদ্ধৃতি দিয়ে বললেন, লর্ড ডেনিং কি বলেছেন আমি একটু পড়ে দিই। বলছেন, লেট মি সে অ্যাট ওয়ান্স that we will never use this jurisdiction as a means to uphold our own dignity that must rest on surer foundations, nor will we use it to suppress those who speak against us. We do not fear criticism, nor do we resent it, for there is something far more important at stake. It is no less than freedom of speech itself. It is the right of every man in parliament or out of it, in the press or over the broadcast, to make fair comment, even outspoken comment, on matters of public interest. Those who comment can deal faithfully with all that is done in a court of justice. They can say that we are mistaken, our decisions erroneous, whether they are subject to appeal or not. All we would ask is that those who criticize us will remember that from the nature of our office, we cannot reply to their criticism. We cannot enter into the public controversy, still less into political controversy. We must rely on our conduct itself to be its own vindication. এবং এটাকে দিয়ে, এবং পরবর্তীকালে আবার সুপ্রিম কোর্টের রেফারেন্স হয়েছিল একটা ক্রিমিনাল কন্টেম্পট কি হয়। জাস্টিস গাজেন্দ্র গাটকার কি বলেছিলেন, চিফ জাস্টিস গাজেন্দ্র গাটকার, তিনি বলেছিলেন, we ought never to forget that power to punish for contempt, large as it is, must always be exercised cautiously, wisely, and with circumspection. Frequent or indiscriminate use of this power in anger or irritation would not help to sustain the dignity or status of the court, but may sometimes affect it adversely. Wise judges never forget that the best way to sustain the dignity and status of their office is to deserve respect from the public at large by the quality of their judgment and fearlessness, fairness, and objectivity of their approach, and by the restrained dignity and decorum which they observe in their own judicial conduct. এই সমস্ত জাজমেন্ট দেখিয়ে আমাকে বললেন, না আমরা ক্রিমিনাল কন্টেম্পট ইনিশিয়েট করছি না,
তবে কিছু কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাহলে এই যদি স্ট্যান্ড হয়, বিকজ একটু 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 দর্শকদের জন্য আমি একটু, আপনি যেটা বললেন তার মুদ্রা কথাটা হচ্ছে যে কোর্টের মর্যাদা কোর্টকে নিজেদেরই রক্ষা করতে হবে, সেটা তাদের নিজেদের আচরণের দ্বারা, এবং আচরণের কোয়ালিটি দ্বারা অফ কোর্টের মর্যাদা আপনা থেকেই রক্ষিত হবে, এবং সেটা জোর করে কথায় কথায় অপমানিত বোধ করছি বলে সেভাবে করলে হবে না। প্লিজ বলুন, আপনি কন্টিনিউ করুন। এবং সেজন্যই কন্টেম্প পাওয়ারটা ছিল, যেখানে সরাসরি ভাবে কোর্টের যে প্রাধান্য, কোর্টের যে বিচার করবার অধিকার, সেই সমস্ত সম্পর্কে যখন কোন রকম অবাঞ্ছিত মন্তব্য হয়। এক্ষেত্রে টুইট যা করেছেন প্রশান্ত ভূষণ, এই টুইটের সঙ্গে সাধারণ মানুষেরও তো এই ধারণা, সাধারণ মানুষের এই প্রশ্ন করছে, তাহলে আমি আমার কন্ডাক্ট, সে কোর্টে হোক বা কোর্টের বাইরেই হোক, জাস্টিস বোবড়ে সেই কন্ডাক্টটা করেছে যে বাঞ্ছনীয় নয়, তো সেটা বললে পরে কি করে কন্টেম্পট হয়? এবং যদি বলা হয় যে বিগত 4 জন চিফ জাস্টিসের যে ভূমিকা, সেই ভূমিকায় ইতিহাস বিচার করবে, এটা তো কন্টেম্পট কোথায় হলো? তারা ভূমিকা তো পালন করেছেন, তাদের ভূমিকা পালনের সময় কোনো মন্তব্য হয়নি, এটা পালনোত্তর মন্তব্য। সুতরাং এটাকে বুঝতে হবে যে এখানে আদালত, আর যাই হোক, আদালতের সম্মান রক্ষার্থে কিন্তু ক্ষমতা প্রয়োগ করেননি, এর পেছনে অন্য কোনো কিছু আছে কিনা আবারও বলি ইতিহাস বলবে। সেটা আমরা সেই আলোচনায় যাব। বারবার বিকাশ দা কন্ডাক্টের কথা বললেন, আমি একটা প্রশ্ন করি, এটা অরুণামদাকে করি। এই ধরুন বিচার ব্যবস্থা একটা গজদন্ত মিনারে বসা ব্যবস্থা, মানুষ অ্যাপ্রোচ করতে পারবে না, তার থেকে আমার কিন্তু ভালোই লেগেছিল, এটা হার্লে ডেভিডসন বাইক কাত করে দাঁড় করানো আছে, প্রধান বিচারপতি তাতে বসে আছেন, হ্যাঁ, সানগ্লাসও একটা পরা ছিল, সাধারণ মানুষের কিন্তু ভালো লেগেছে, মানে বিশেষ করে তরুণ মানুষ। তার সঙ্গে জুডিশিয়ারির কি সম্পর্ক? আমি উত্তম কুমার সেজে উঠলাম, তার জুডিশিয়ারি সম্পর্ক থাকতে হবে না? চিফ জাস্টিস যদি ঘুমটা পরে ঘুরে বেড়ায় মহিলা সেজে, তা তো জুডিশিয়ারির সম্পর্ক না। আরে 1 মিনিট বলি, এই যে আগের যে চিফ জাস্টিস ছিল, এর বিরুদ্ধে তার আগের চিফ জাস্টিসের এগেন্সটে দীপক মিশ্র, তাই তো, তার এগেন্সটে 4 জন বিচারপতি সুপ্রিম কোর্টের বসে গেল ইয়ে করতে, বিক্ষোভে, এবং এ করলো, সাংবাদিক সম্মেলন করলো, সেটা তো কন্টেম্পট নয়? তারাও তো বললো যে সুপ্রিম কোর্টে বেছে বেছে সেই সব বিচারপতিকে মামলা দেওয়া হচ্ছে যেগুলো সরকারের পক্ষে, মানে ইনডাইরেক্টলি। 2, আগের এই যে ভদ্রলোক আসামের, এর বিরুদ্ধে অভিযোগ হলো, একজন মহিলা অভিযোগ করলো যে আমার গায়ে হাত দিয়েছে। আচ্ছা, তাকে না শুনে, তার কোনো কথা না বলে স্ট্রেটওয়ে তাড়িয়ে দিল, একটা কমিটি করে কোনো মতে তাড়িয়ে দিল। তার কি, তার উত্তর কি কাউকে জানানো হলো না। তারপর সে চলে পুলিশ, 1 মিনিট, গগৈ চলে যাওয়ার পর সেই মহিলাকে আবার কাজে ফিরিয়ে নেওয়া হলো। সেই বলছি, তার বরকে, সে পুলিশে চাকরি করতো, তার পুলিশের চাকরিটা চলে গেল, তারপর সে চলে যাবার পর দুজনকে রিইনস্টেট করেছে। এটা আমি কিভাবে বলবো ভাই, কি বলবো? তারপর তুমি রাজ্যসভার মেম্বার হয়ে গেলে, তোমাকে আদর করবো? আদর করবো? আমি ঠিক বুঝতে পারছি না, তার মানে জাস্টিস রঞ্জন গগৈর বিরুদ্ধে যে মহিলা অভিযোগ এনেছিলেন যে মানে নারী হিসেবে তার মর্যাদাহানি, উনি, ওনাকে তো কোর্টেরই বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরাই তো বললো যে এর কোনো অভিযোগ গুরুত্ব নেই আর। তাই তো, তুমি আগে বলো, এর আগে কি অভিযোগে হয়নি? রামস্বামীর এগেনস্টে ইয়ে হয়নি, অভিযোগ হয়নি চুরি চামারির দায়? পার্লামেন্ট অব্দি গড়ায়নি? আমাদের হাইকোর্টের একজন বিচারপতির এগেনস্টে হয়নি? হয়েছে তো, অভিযোগের ভিত্তিতেই তো হয়েছে। তো অভিযোগ করবো না কেন? একটা কনস্টিটিউশনাল অথরিটি যদি ভুল করে, তাদের নিয়োগকর্তা প্রেসিডেন্টের বিরুদ্ধে আমি বলতে পারি, এটা বলবো না? কোথায় বাধাটা কোথায়? আমি বলছি তো এই জায়গাটাই। আর অরুণ মিশ্রকে যারা চেনে তারা খুব ভালো চেনে নিজের, এটা বলবো না, ধরো 3 জন মানে বেঞ্চের রায়, আরেকটি 3 জন বেঞ্চের রায় বিরোধিতা হলো, একটি তো অরুণ মিশ্র ছিল, এবার লার্জার বেঞ্চ কনস্টিটিউট হলো, অরুণ মিশ্র নিচে বসে গেল সেই বেঞ্চে, তো সেটা বলবো না যে এটা খারাপ হচ্ছে, বেআইনি হচ্ছে? এটা কোনো ব্যাপার না, বিচার করা হলো, মানে আমার পুরনো রায় আমি নিজে বিচার করতে বসলাম, তাই হলো তো, নিজে বসে গেলাম। বিকাশ দা বলো। এইরকম যদি, এই যে আমার মতো সাধারণ লোকের যেটা মনে হচ্ছে বিচারপতিদের এই ধরনের কন্ডাক্ট আর কি, যেটা আপনি বললেন, আমি নিজেই রায় দিলাম, পরে আবার সেই রায় পুনর্বিবেচনার জন্য আবার নিজে বসলাম আর কি, এগুলো তো একটু প্রশ্ন জায়গায় তো বটেই। কিন্তু সুপ্রিম কোর্টে মনে করছে তো সাংঘাতিক ব্যাপার, বলছে ভারতীয় গণতন্ত্রের অন্যতম স্তম্ভ 2টি টুইটারে কেঁপে গিয়েছে। তার মানে তার ভিত্তিটা বোঝো। যদি টুইটারে একটা অথরিটি ভেঙে যায়, ভারতবর্ষ ভাগ হয়ে যায়, এই যে এগুলো করছে
124-এতে দেশদ্রোহিতার চার্জ। আমি একটা বক্তৃতা দিলাম, ভারতবর্ষ ভেঙে গেল, ভেঙে যাওয়াই উচিত। তাহলে এত পলকা হলে সুপ্রিম কোর্টের ভেঙে যাওয়া উচিত। এক সময় পি শিবশঙ্কর আইনমন্ত্রী ছিলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি এটা বলো। সভায় মন্তব্য করেছিলেন আরো কঠিন কড়া মন্তব্য বিচারপতিদের সম্পর্কে। 70 জন বিচারপতি। সুপ্রিম কোর্ট কিন্তু সেই মন্তব্যকে অগ্রাহ্য করেছেন। তারা বলেছেন উনি যা বলেছেন উনি বলুন, তাতে আমাদের কিছু যায় আসে না। এবং বিচারপতি ছিলেন তখন জাস্টিস সব্যসাচী মুখার্জি, তার রায়ে বলেছেন যে সুপ্রিম কোর্ট বিচার মানুষ করবে তার রায়ের ওপরে, রায়ের গুণমানের ওপরে। আমরা আমাদের অধিকার মানুষের কতটা রক্ষা করতে পারলাম, কতটা অধিকার সম্প্রসারণ করতে পারলাম, তা দিয়ে সুপ্রিম কোর্টের বিচার হবে। ওই অন্যকে কি বললো, মন্ত্রী বললেন কি শান্তি বললেন, তা দিয়ে আমাদেরকে যায় আসে না। এসবই তো একটা বিচার ব্যবস্থার প্রতি আক্রমণ এক জিনিস, আর একজন বিচারকের ব্যক্তিগত আচরণ, আমি তো বলবো হার্লে ডেভিডসনের উপর বসাটা একটা ব্যক্তিগত আচরণ, তা নিয়ে মন্তব্য করা, এই দুটোকে গুলিয়ে ফেলা অত্যন্ত সাংঘাতিক ব্যাপার। তাহলে তো ব্যক্তিগত আচরণ নিয়ে যে কথা অরুণবাবু বললেন, রঞ্জন গগৈ যা করেছেন, এটা তো একটা সাধারণভাবেই সমাজের অধিকাংশ মানুষ মনে করেছেন এটা অত্যন্ত ভুল হয়েছে। আমি খারাপ কথা নাই বললাম, তাহলে সেটা জন্য সুপ্রিম কোর্ট তাহলে বিচলিত হওয়া উচিত ছিল। সুপ্রিম কোর্ট তো বিচলিত হননি। কিন্তু যেখানে গণতন্ত্র রক্ষার জন্য প্রশান্ত ভূষণ মন্তব্য করেছেন, তার মন্তব্য খুব খারাপ হতে পারে, কঠোর হতে পারে, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই মন্তব্য ভুল, বিতর্ক হতে পারে, কিন্তু তাকে আমি আদালত অবমাননার দায়ে সাজা ভোগ করতে বলবো, এটা খুবই খারাপ হয়েছে। নিশ্চয়ই। কিন্তু আমাদের দর্শকরা যেটা বলছিল আর কি, একজন প্রশ্ন করছে, এটা নিয়ে আলোচনা হতে পারে একটু বোধহয়, সেটা হচ্ছে যে এই যে প্রশান্ত ভূষণকে যে শাস্তিটা দেওয়া হলো, সুপ্রিম কোর্টের দেওয়া শাস্তি তো স্বীকার করতেই হবে, তার উপরে তার কোনো আদালত নেই। সেখানে আইনজীবীদের পক্ষ থেকে কি মানে রিয়াকশন? একটা জিনিস আমি নিজে লক্ষ্য করেছি, যে টুইট দুটোকে, যে বক্তব্য দুটিকে সুপ্রিম কোর্ট তার গণতন্ত্রের ভিত্তি কেঁপে যাবে বলে মনে করে ক্রিমিনাল কন্টেম্পটে প্রশান্ত ভূষণকে শাস্তি দিল, সেই টুইট দুটো কিন্তু বহু সাধারণ মানুষ, বহু লয়ার, বহু আইনজীবী তারা রিটুইট করছেন, তারা আবার সেই মতামতই প্রকাশ করছেন। মানে যদি ওই কণ্ঠস্বরটা রুদ্ধ করার জন্য সুপ্রিম কোর্টের করে থাকে, সেই উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হলো। মানুষ এটাকেই কিন্তু মানুষ মনে করছে ঠিক। উল্টো হলো, বরং মানুষ ভাবতে শুরু করেছেন যে সুপ্রিম কোর্ট যারা সঠিক কথা বলছেন বা সচেতন কথা বলছেন, তাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য এই কন্টেম্প করেছেন। এটা তো কোনো দরকার ছিল না, সরাসরি উপেক্ষা করা উচিত। বিকজ দা সুপ্রিম কোর্টের 10 জন প্রাক্তন বিচারপতি তারা এর বিরোধিতা করেছে। হ্যাঁ, প্রাক্তন প্রধান বিচারপতিরা বিরোধিতা করেছেন। আবার ওই লর্ড ডেনিং এর কথা, তোমার কোয়ালিটি অফ জাজমেন্ট, তোমার কন্ডাক্ট ইন কোর্ট প্রসিডিংস, দ্যাট উইল কমান্ড ইউ রেসপেক্ট, ডু নট ডিমান্ড রেসপেক্ট। এই রেসপেক্টটা কমান্ড করতে হয় তোমার আচরণ। একটা উদাহরণ দিই, একবার হাউস অফ লর্ডসে একজন ওয়ার্কম্যান মহিলা, তিনি মামলা ঠিক মতো হচ্ছে না, খুব রেগে গিয়েছিলেন, গিয়ে ওই ওয়ার্কম্যানস কম্পেনসেশন একটা এত মোটা বই আছে আমাদের, ওই বইটা ছুঁড়ে মেরেছিলেন জজের দিকে। জজ সাহেব যিনি ছিলেন, তিনি একদম পাত্তা না দিয়ে সম্পূর্ণ ঠান্ডা মাথায় মামলা করে চলে গেলেন। তারপরে ওই মহিলা বলেছিলেন, সমস্ত কোর্ট যখন আগুনের মতো জ্বলছে তখন তুমি এত ঠান্ডা কি করেছিলে? উনি বলছেন, এসবকে লক্ষ্য করলে আমি আদালতে বিচার করতে পারতাম না, আমাকে বিচার করতে গেলে ঠান্ডা মাথায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বিচার করতে হবে। অর্থাৎ কন্টেম্পট একটা সাংঘাতিক অস্ত্র সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে, সেটা আমি যখন তখন ব্যবহার করব কেন? আমার কন্ডাক্ট উইল প্রুভ দ্যাট আই এম মাচ সুপিরিয়র, এই জায়গাটায় বিচারপতিদের যাওয়া উচিত। আমি অরুণাবদ আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, এই সংক্রান্ত আলোচনায় বারবারই যে কারণেই হোক বিচারপতি অরুণ কুমার মিশ্রর নামটা ঘুরে ফিরে আসছে। কলকাতা হাইকোর্টে এসছে, জাস্টিস মিশ্র রিটায়ার করে যাবেন খুব শিগগিরই, সামনের মাসে একদম গোড়াতে তিনি রিটায়ার করে যাবেন, এবং তারই বেঞ্চ তার রিটায়ার করার আগে এই মামলাটা শুনে রায় দিয়ে যাবেন, এরকমই সুপ্রিম কোর্টের ইচ্ছা ছিল। ঘটনা প্রবাহ দেখে এরকমই মানুষের মনে হয়েছে, মনে করার যথেষ্ট কারণ আছে। ক্রিমিনাল কন্টেম্পটের একটা মামলা, 28 বছরের একটা পুরনো মামলা সুপ্রিম কোর্টে ঝুলে আছে, আপনারাও জানেন, আমরা সবাই জানি। এটা হচ্ছে বাবরি মসজিদ ধ্বংসের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে মিথ্যা হলফনামা দেওয়া হয়েছিল, সেই মামলাটার বিচারটা কি জায়গায় আছে, যদি বা হওয়া উচিত কত দ্রুত, সে বিষয়ে যদি আপনারা একটু মন্তব্য করেন। 28 বছরের পুরনো মামলা ঝুলে আছে এখনো,
মানে হবে না। মন্দিরে হলো বলে আর কি, ওর এখনো ওর মাত্রা নিষ্পত্তি ইয়ে হলো না। আদবানি সাহেবের জীবিতকালে হবে না। সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল অ্যাজ দ্যাট। কি করা যাবে? সুপ্রিম কোর্ট নিজের সম্মান নিজে লুটিয়েছে বাবরি মসজিদের রায় দিয়ে বিশ্বাসের ওপর। আমি যদি বিশ্বাস করি অরুণাভ ঘোষ যে তাজমহলটা আমার, তা বিশ্বাসে তাজমহল হয়ে গেল? অর্ণবদার আপনার কিছু অসুবিধা হচ্ছে, কিছু আপনার ফ্রেমটা ফ্রিজ করে গেছে। বিকাশ দা, আপনি যদি এই বিষয়টা একটু বলেন যে 28 বছর ধরে পুরনো মামলা নিষ্পত্তি হলো না। এটাই তো প্রশ্ন উঠছে মানুষের কাছে, যে হঠাৎ 28 বছর ধরে একটা পুরনো মামলা, যেখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতারা নির্দিষ্টভাবেই একটা সমাজের ক্ষতিকারক কাজ করেছেন। একটা স্ট্রাকচার, সে যাই হোক না কেন, মসজিদ হোক কি নাই হোক, একটা স্থাপত্য কর্ম যা ভারতবর্ষের শ্রমিকরাই তৈরি করেছিল, সেই শ্রমিকদের প্রতি মর্যাদা দেওয়ার জন্য এই স্থাপত্য কর্মকে কিন্তু পরিষ্কার রেখে দেওয়া উচিত ছিল। সেটা ভেঙে দেওয়া হলো এবং আমাদের ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে আঘাত করা হলো। সেই মামলা আজও শুনানি হয়নি। যে কথা অরুণবাবু বললেন, যত অপরাধীরা আছে তারা বেঁচে থাকাকালীন শুনানি হবে না। অথচ প্রশান্ত ভূষণের একটা পুরনো মামলা টেনে নিয়ে এসে এখন দ্রুত শুনানি করা, এবং যেখানে যথেষ্ট প্রবীণ আইনজীবীরা, শান্তিভূষণ, যদিও প্রশান্ত ভূষণের বাবা ঘটনাক্রমে, তিনি প্রায় 95 বছর বয়স, তিনি আদালতে গিয়ে অনুরোধ করেছিলেন যে পরে শোনো, প্যান্ডেমিক কাটুক তারপর শোনো, তো সেটাও শুনলেন না। এত দ্রুততা কেন? এবং শুধু কি এই জন্যেই যে প্রশান্ত ভূষণ তিনি সুপ্রিম কোর্টের মর্যাদা হানি করেছেন? মর্যাদা হানিকর তো কোনো মন্তব্য করেন না। বলে বলি, মামলা চলাকালীন তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। মামলার রায় তার সমালোচকের অধিকার আছে, বিচারপতিদের ভূমিকা নিয়ে বলবার অধিকার আছে। এই অধিকার শুধুমাত্র সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে নেই, এটা আমাদের প্রিয়াম্বেলে আছে। প্রিয়াম্বেলে হচ্ছে আমাদের ফাউন্ডেশন, যেটাকে বলে বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন। তো সেই অধিকারটা তো অনেক বেশি গুরুত্ব পাবে। নির্দিষ্ট করে যদি বলতেন যে তোমার এই বক্তব্যের ফলে আমার বিচার পদ্ধতি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বিচার পদ্ধতি প্রভাবিত হয়েছে, তাহলে কন্টেম্পট হলে আমরা নিশ্চয়ই মানতাম যেটা ভুল হয়েছে। কিন্তু আজকে যে কন্টেম্পট হলো সেটা সাধারণ বুদ্ধিতে আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। বিশেষ করে যে অরুণ মিশ্র মমতা ব্যানার্জির ওই মন্তব্যের উপরে বলেছেন না আমরা কন্টেম্পট করছি না, তার কাছ থেকে অন্ততপক্ষে আমি আশা করেছিলাম যে তিনি বলবেন যে ঠিক আছে, এই মন্তব্যকে আমরা গুরুত্বই দিলাম না, আর ডিসমিস এভরিথিং, এবং আমরা মনে করি এই ধরনের মন্তব্য সুপ্রিম কোর্টের পক্ষে কিচ্ছু কোনো ক্ষতিকারক নয়, হয়ে গেল যেটা বলেছে। তারপর চিকিৎসার খরচা নিয়ে তারপর তো সিঙ্গুর রায় হয়েছে, তো বলে লাভ নেই। সিঙ্গুর রায় তো বিখ্যাত রায়, তো পড়লে তো পড়াশোনা ভুলে যেতে হবে যে জায়গায় নিয়ে গেছে অরুণ মিশ্র। লেটস সে দি বেটার অ্যাবাউট ইট। যে বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার জন্য বিচারপতিরা এত কঠোর অবস্থান নিলেন, তার সম্পর্কে সাধারণ মানুষের মতামতের একটা প্রতিফলন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একজন বলছেন, জাস্টিস অরুণ মিশ্র রাজ্যসভায় আসুন, অবসরের পর বিকাশ বাবুর সাথে দেখা হবে অরুণ মিশ্র। আমার সাথে এখনো দেখা হয় আদালতে, এই তো 20 তারিখে মামলা আছে, দেখা হবে। বিকাশ দা, তোমার নিশ্চয়ই মনে আছে আমি তখন সেক্রেটারি ছিলাম বারে, শান্তিভূষণ এসেছিলেন কলকাতায় পুঞ্চির এগেনস্টে, এবং ওপেনলি অভিযোগ করেছিলেন যে এই কজন চিফ জাস্টিসের প্রপার্টি নেওয়া হোক, তার ইনকাম আর কি করে এত বড় প্রপার্টিটা করলেন। এবং দেখা যাচ্ছে যে বলবে না, আমি যখন জজ থাকবো আমার ছেলে মেয়েরা ফুলে ফেপে উঠবে যে জজ থেকে ছেড়ে গেলাম আবার পড়ে গেল, এটা বলবে না লোকে। তো বলেছে তো, এখানে সে মিটিং করে গেছিলেন, সেই ব্যাপারেই বলছে শান্তিভূষণ যে আমি বলেছি 4 জন চিফ জাস্টিস ডিসঅনেস্ট। কি বলবো? এটা তো আমি নিজে অনেকবার অনেকে লিখেছি, বোধহয় কথাটা বলেছিলেন ঠিক এটাই, যে সুপ্রিম কোর্টের বিগত 16 জন প্রধান বিচারপতির মধ্যে 8 জন নিশ্চিতভাবে দুর্নীতিগ্রস্ত, 6 জন বোধহয় বলেছেন দুর্নীতিগ্রস্ত নন, এবং 2 জনের সম্পর্কে জানা নেই, এবং সে তাদের নাম তিনি লিখে আদালতে জমা দিতে চেয়েছিলেন খামে করে। হ্যাঁ, বলেছে আমার বিচার করো, বলছে আমার এটা বিচার করো, আমি জাস্টিফাই করবো শান্তিভূষণ। তা পালিয়ে গেল কেন? আর আরেকটা জিনিস, এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় বললে ভুল হবে, বাদ বাকি কিন্তু 32 জন 27-28 জন আছে, তারা কিন্তু এর সঙ্গে সহমত কেউ জানে না, অরুণ মিশ্র এবং 2 জন। আপাতত সুপ্রিম কোর্টে যাই হলো, গণ্য করতে হবে, এইটাই তো পদ্ধতি। হ্যাঁ, গণ্য করছি, কিন্তু এটা নয় অন্য জজেরা কি একই ভিউ তা নয়। একটা কথা তো পরিষ্কার, আমাদের আমেরিকান বড় জজ বলেছিলেন যে আমরা নির্ভুল তাই আমরা সুপ্রিম, তা ভাববেন না। আমরা সুপ্রিম বলেই আমাদের রায় লোকে মেনে নেয়, তারা যে নির্ভুল নন
সেটা তো আলোচনা হবে, প্রমাণ করবে সাধারণ মানুষ। সাধারণ মানুষের অভিজ্ঞতা দিয়ে বুঝবেন কোন রায়টা ভুল এবং কোনটা নির্ভুল। আজকে যে রায় হলো প্রশান্ত ভূষণকে নিয়ে, প্রশান্ত ভূষণ ব্যক্তিগতভাবে ভালো মন্দ এ নিয়ে আমাদের আলোচনার প্রশ্ন নেই, কিন্তু নিশ্চয়ই। এই রায়টা নির্ভুলতা প্রমাণ করলো না। যে সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম বিকজ মাই ইনফলেবিলিটি, তা হলো না, বরং উল্টোটাই হলো, ওরা ফলেবল হলেন। এবং এটা আবার প্রমাণ করলেন যেহেতু সংবিধানের সুপ্রিম কোর্টের ওপরে কেউ নেই, তাই এই রায় আমাদের মানতে হবে। কিন্তু আমরা কেউ মন থেকে এই রায়কে গ্রহণ করতে পারছি না। বিকাশ দা, তোমার নিশ্চয়ই মনে আছে জব্বলপুর, ডিএম জব্বলপুর যখন বললো যে এডিএম কনস্টিটিউশনে তোমার ব্যক্তি ইয়ে স্বাধীনতা নেই, তুমি কোনো বাক স্বাধীনতাও নেই, সেটা পরবর্তীকালে ভয়ানক গালাগাল খেয়েছে। তাতে কি কন্টেম্প্ট হয়েছে তাতে? সুপ্রিম কোর্ট তো বলেছে যে ব্ল্যাকেস্ট পার্ট অফ আওয়ার সিস্টেম যখন এডিএম জব্বলপুর রায়। তো সেটা কি করা যাবে? এখন ওরা ভাবছেন যে আমরা তো রায় দিলাম, মানুষ মেনে নিচ্ছে। মানুষ মেনে নিচ্ছে না, মানুষ খুব ক্ষুব্ধ হচ্ছেন এই ধরনের রায়ে। বরং আমাদের বাক স্বাধীনতাকে প্রসারিত করার চেষ্টা করতে হবে, যাতে মানুষ স্বাধীনভাবে কথা যত স্বাধীনভাবে কথা বলবে তত কিন্তু খারাপ কথা কম বলবে, জেনে রাখবেন। যত আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন তখনই সে কিন্তু খুব বিক্ষুব্ধ হয়ে খারাপ কথা বলবে। এটাই নিয়ম। বিকজ এটা তো আদালতের এখতিয়ারের বাইরে, তো জনপরিসরের ব্যাপার, রাজনীতির ব্যাপার, সাধারণ সমাজের ব্যাপার। আমরা জিজ্ঞেস করছি, যেহেতু আমরা বলি বাবরি মসজিদ ভাঙার মামলার বিষয়টা এসেছিল, একজন দর্শক যেটা বলছেন যে রাম মন্দির মামলার রায়টা তো ইউনানিমাস ছিল। এখন আমরা এখন যে মামলাটি নিয়ে আলোচনা করছি কন্টেম্প্ট, ক্রিমিনাল কন্টেম্প্ট, যাতে প্রশান্ত শোনো, লজ্জার কথা যে কোন জজ, মানে জেনারেলি কোন একটা জাজমেন্ট ডেলিভার করতে হয় কোর্টে, কোন জজ সাহস পায়নি সেটা লিখতে যে আমি ডেলিভার করলাম। এর চেয়ে আর কি থাকতে পারে গিল্টি কনসিয়াস? কোন জজ বললো না যে আমি ডেলিভার করেছি। তাহলে একজন বন্ধু লিখছেন ভার্ডিক্ট অন রাম মন্দির ওয়াজ অ্যান ইউনানিমাস ভার্ডিক্ট। তা সত্ত্বেও সেটা সমালোচনা করা যায়, আমরা সমালোচনা করব। যেদিনকে রায় ঘোষিত হয়েছে সেদিনকে অনেকের মন্তব্য করেছেন, আমিও মন্তব্য করেছিলাম যে এরপর আরএসএস বিজেপি তারা কাশী মন্দির ধরবে, অন্যান্য সব জায়গায় ধরবে। এই রায় ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে একটা চূড়ান্ত কলঙ্ক। না বিকাশ দা, যদি মেরিটে করতো, মেরিটে যদি হারাতো এক জিনিস, সব ডিসকাস করে কে বিদেশের কে কি বলেছে, কোথাও সম্বন্ধনে আমরা ধরে ধরে দেখেছি। যদি মেরিটে করতে এক জিনিস, হ্যাঁ আমি মনে করি এটা, তা তো বললো না, বিশ্বাস করেছে, তাই জন্য বলছি। আরো বক্তব্য হচ্ছে যে 500 বছর ধরে একটা স্ট্রাকচার আছে। বরং যারা হিন্দুত্ববাদী তারা তো বলতে পারতেন দেখো 500 বছর আমরা লড়াই করেছি, তা সত্ত্বেও কিন্তু স্ট্রাকচারটা রয়ে গেছে, এখানে এই হিন্দু ধর্মের উদারতা, সেটা তো বলতে পারতেন। সেটা না করে ভেঙে দিলেন। ভেঙে দিয়ে কি কাজ করলেন? যদি ধরে নিই যে মুসলমানরা ভেঙেছিল, তারা যে কুকর্ম করেছিল এরা সেই কুকর্মটাই করলেন, এবং সেখানে মন্দির করতে দিয়ে প্রকৃতপক্ষে এই সুপ্রিম কোর্টের রায় তারা বিশ্বাসের ওপর আস্থা জ্ঞাপন করলেন, যুক্তি বা আইনের ব্যাখ্যার ওপর নয়। বিকজ দা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে, একজন দর্শক করছেন, অনেকেরই এটা প্রশ্ন, যে চেক এন্ড ব্যালেন্সের উপর তো একটা ফাংশনাল ডেমোক্রেসি চলে। একটা গণতন্ত্র একটা প্রতিষ্ঠান, এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা হচ্ছে লেজিসলেচার। এখন জুডিশিয়ারি যদি কোনো বিচ্যুতি ঘটে জুডিশিয়ারি, সেখানে লেজিসলেচারের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে তাকে কোনোভাবে সামলানো। তার কোনো উদ্যোগ কি বর্তমান আইনসভা যে আমাদের দেশে রয়েছে, সংসদ, পার্লামেন্ট, সেখান থেকে আসতে পারে? এরকম কোনো সম্ভাবনা আছে? দেখুন, আমরা আইনসভায় কাদের ভোট দিয়ে পাঠাই, মূল জায়গাতে আসে যাক। আইনসভায় যাদের আমরা নির্বাচিত করি, আমরা ভোটারদের কথা বলছি। আমরা তো তখন তো বিবেচনা করি না যে আমরা নির্বাচন করছি মানুষকে যারা ভবিষ্যতে সংবিধান সংরক্ষা করা, সংবিধানকে প্রসার করার দায়িত্ব নিতে পারবে। এটা না হওয়ার ফলে কিন্তু আইনসভা যেহেতু দুর্বল, প্রকৃতপক্ষে আমাদের আইনসভা অত্যন্ত দুর্বল। যে গুণমানের আইনসভা হওয়া দরকার, দুর্ভাগ্যজনকভাবে তা হয় না। তাই দেখেন না, আইনসভার সদস্য কেউ বলতে পারেন যে কাদা মেখে বসে থাকলে পরে করোনা আসবে না, কেউ বলছেন ভাবিজি পাপড় খেলে করোনা হবে না। এই ধরনের চিন্তার মানুষ যদি আইনসভায় যান, তাদের যদি আমরা নির্বাচিত করি, আমরা নির্বাচিত করলাম যে 1 কোটি টাকা দিয়ে অন্য দলে চলে গেল, তাহলে এই সমস্ত গুণমানের মানুষদের দিয়ে আমরা আইনসভায় কি করে আশা করব যে আমরা সুপ্রিম কোর্টের ভুল ভ্রান্তিকে সংশোধন করে আইনসভা নির্দিষ্ট পথে যাবে? এই প্রসঙ্গে আমি বলি, চিদাম্বরমের একটা বক্তৃতা অত্যন্ত উল্লেখযোগ্য। সিএ এনআরসি নিয়ে যখন
আলোচনা হচ্ছে তখন তিনি বলেছিলেন, আমরা যদি আইনসভা ঠিকমতো সংবিধান সম্মত আইন পাশ না করি, আমরা আশা করবো কি করে যে সুপ্রিম কোর্ট এবং পরবর্তীকালে অন্য লোক তারা সংবিধানকে রক্ষা করবে। এই প্রাথমিক উদ্যোগটা আইনসভার সদস্যদের হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমায় ক্ষমা করবেন, বিনয়ের সঙ্গে বলছি, আমাদের আইনসভার গুণমান এমন, তার জন্য ভোটাররাই দায়ী। তারা যখন নির্বাচনে ভোট দেন তখন আর ভেবে দেখেন না কাকে ভোট দিচ্ছেন, কোন দলকে ভোট দিচ্ছেন, কেন ভোট দিচ্ছেন, যার ফলে এই ভোটের পর আমাদের আঙুল কামড়াতে হয়। এই জন্য প্রশ্ন করেছেন, আইনসভাকে অনেক বেশি শক্তিশালী হওয়া দরকার, তা না হলে খুব বিপদ। আমি আরেকটা উদাহরণ দিই প্রসঙ্গত। এই যে ধরুন নারদা মামলা নিয়ে ইনভেস্টিগেশন হলো হাইকোর্টের অর্ডারে, সুপ্রিম কোর্টের অর্ডারে। এখন তার জন্য সিবিআই প্রার্থনা করেছেন স্পিকারের কাছে তার অনুমোদনের জন্য। 1 বছর হয়ে গেল, স্পিকার অনুমোদন দিচ্ছেন না। তাহলে এমন লোককে আমরা স্পিকার করলাম। আমরা পাশাপাশি দেখেছি স্পিকার সোমনাথ চ্যাটার্জির ভূমিকা, আমরা আগে স্পিকারদের ভূমিকা দেখেছি। আমরা এমন লোককে স্পিকার করলাম, ওই অরুণাভ অবশ্যই সাজাপ্রাপ্ত হয়েছিল, যে কথাও বলে, ওর কথাটা বলে ধন্যী মেয়ে রেফারির মতো জমিদারের দিকে তাকে। হ্যাঁ, বিকাশ দার কথা আবার একটু আটকে গেল কোনো কারণে। অরুণাভদা স্ক্রিনে রয়েছে আপনার পার্টির নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি কমিটেড জুডিশিয়ারি চেয়েছিলেন, সেই হচ্ছে সূচনা। সেই পাপের ফল কি এখন আমরা ভোগ করছি? তাই জন্য আমি তো জেল খেটেছিলাম, কি আশ্চর্য। কংগ্রেস হওয়া সত্ত্বেও তো গালাগাল করার জায়গায় আমরা গালাগাল করবো। উই আর রেবেল। বিকাশ না আমি হলাম বেসিক্যালি রেবেল হু সেজ নো। এই জায়গাটা না হলে তার উকিল কি হলাম বলতে হবে। কিন্তু ইন্দিরা গান্ধীর সময় আমি বলছি এই জিনিস ছিল না, এই জিনিস ছিল না। একটা বাচ্চা বাচ্চা ছেলেদের, জেএনইউ ছেলেদের আরম্ভ করে সুপ্রিম কোর্ট কিছু করছে না। একটা ইন্টার কাশ্মীরে দিনের পর দিন 1 বছর ধরে কারফিউ, সুপ্রিম কোর্ট কিছু করতে পারছে না। হ্যাঁ, একটার পর একটা, যেমন রাজস্থানে যা হলো, কোর্ট তো নিজের গায়ে নিজে থুতু ফেললো। রাজস্থানে যা কিছু করতে পারলো না। সুতরাং এই জায়গাটা কোর্টের আমরা খুব খুব ভীত কোর্টের এই ভূমিকা দেখে। সিদ্ধারাটা চলে যাচ্ছে, দ্যাট ইজ দি রিজন। আমরা নাগরিক হিসেবে, খুব সিরিয়াসলি বলছি, নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে আমরা অত্যন্ত অবাক হয়েছিলাম যখন এই সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে মামলা হয়েছিল, তখন বলেছিল যে ওদের তো খেতে দেওয়া হচ্ছে, তাহলে আর টাকা দেওয়ার দরকার। এই সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বেঞ্চ বলেছিল। আমি জানি না, মানে আমরা তো জানি যে মানুষ যত গরিব মানুষ তার আয়ের তত বেশি অংশ খেতে খরচ হয়। সুপ্রিম কোর্টে বিচারপতিদের বোধহয় মাইনের 5-10% খেতে লাগে না, কিন্তু পরিযায়ী শ্রমিকের প্রায় 80% খেতে চলে যায়। তারপরে তার টাকার প্রয়োজন নেই, ওষুধপত্র, বেঁচে থাকার জন্য একটু আশ্রয়, এগুলোর প্রয়োজন নেই। এগুলোর প্রয়োজন শুধু সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী এবং বিচারপতিদের। মানুষ তো এসব প্রশ্ন করছে, উত্তর কি? আপনারা কি উত্তর দেবেন? আপনারা তো বিচার ব্যবস্থার অংশ। দেখুন, একটা কথা বলি, সুপ্রিম কোর্ট পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রথম দিকে যে অত্যন্ত নেতিবাচক ভূমিকা দেখিয়েছিল, প্রকৃতপক্ষে আমাদের মোদিজির কণ্ঠস্বরের প্রতিধ্বনি হচ্ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু পরবর্তীকালে লক্ষ্য করে দেখবেন মানুষের প্রতিবাদ, এত চূড়ান্ত পর্যায়ের প্রতিবাদ উঠলো, তখন সুপ্রিম কোর্টের কিন্তু অন্য বিচারপতিরা একটু বুঝতে পারলেন, তাদের খানিকটা বিবেক জাগ্রত হলো এবং তারা সুমোটো বললেন, না আমরা এটা দেখতে চাই, এবং কিছু কিছু আদেশ দিলেন। দুর্ভাগ্যজনকভাবে আদেশটা যখন দিলেন তখন পরিযায়ী শ্রমিকরা প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। কিন্তু এটা লক্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে আমাদের দেখতে হবে, গুরুত্ব দিয়ে, যে জনগণের প্রতিবাদের মুখে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিবেক কিন্তু জাগ্রত হয়। আমি যে কথা বারবার বলি, যে শাসক যখন খুব শক্তিশালী হয় তখন বিচারপতিরা একটু শাসকের দিকে ঢলে পড়েন। এডিএম জব্বলপুর মামলা ছিল তার সবচেয়ে বড় উদাহরণ। কেন সেই মামলায় যারা বিচারপতি ছিলেন তারা সকলেই কিন্তু খুব নমস্য বিচারপতি। পরবর্তীকালে তারা স্বীকার করেছেন ভুল করেছিলেন। আজকে এর প্রভাব পড়ছে, যেহেতু চারিদিকে একটা চূড়ান্ত দক্ষিণপন্থী শক্তি ভারতবর্ষে মাথাচাড়া দিচ্ছে, সুতরাং তার একটা প্রভাব পড়ছে, যার ফলে কিছু কিছু বিচারপতি এমন মন্তব্য করছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের, সেটা অত্যন্ত পিছিয়ে পড়া মন্তব্য করছেন তারা। যেই আবার জনগণের চাপটা পড়ছে তখন দেখছেন আবার একটু অন্যরকমও হচ্ছে। এই বলো। বিকাশদার সঙ্গে মনে নেই, নারদা মামলা চলছে, তো তখনকার চিফ জাস্টিস ছিলেন একজন, তো হঠাৎ লাস্ট মোমেন্ট
হাইকোর্টের কলকাতা কথা হাইকোর্ট। বলছি, এটা না বললে কি হয়? হাইকোর্ট বিকাশ দা নেই বলে মামলা ডিসমিস করবো, তা আমায় দৌড়ে নিয়ে গেছে বিকাশ দা সিং কলকাতায় নিয়ে। আমি বললাম করবে মানে? তা বললো না এটা ডিসমিস করবো। আমি বললাম, শোনো তুমি বিচারপতিকে বললাম ডিভিশন বেঞ্চে, তোমরা যত জনগণকে বুর্বক মনে করো তাহলে অত বুর্বক না। আর আমাকে দেখতে বোকা, কিন্তু আমি অতটা বোকা নই যতটা দেখতে। তুমি পরশুদিন একজন অভিযুক্তর সঙ্গে মিটিং করেছো, আমার ফটো ম্যাথু এনে দিয়েছো, এটা অস্বীকার করো। আর কালকে তুমি পাস করার পরই হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হয়ে যাবে। হ্যাঁ, বিকাশ ভট্টাচার্য নেই বলে ক্যান্সেল, তুমি করো তো দেখি। পরের দিন সঙ্গে সঙ্গে বিচারপতি পিছিয়ে গেল। এই জায়গাটা একটা জায়গা আছে বলতে হবে, যেটা প্রশান্ত ভূষণ বলেছেন, তাতে জেল হবে হবে, কি এসে গেল, কি এসে গেল 6 মাস আর এই বিচারপতির উপর মানুষ কি করে ভরসা করবে যদি অভিযুক্তের সঙ্গে আগের দিন রাত্রিবেলা মিটিং করছেন? হ্যাঁ হ্যাঁ এতে বিচার করার কোনো অধিকারই নেই মানুষ বলবে। হ্যাঁ, প্রধান বিচারপতি, তার চেয়ে বড় জিনিস প্রধান বিচারপতি পিছিয়ে গেল। পরের দিন কে কোন মামলা শুনবে? হ্যাঁ, তাই তো? পরের দিন রিটায়ার করলো, পরের দিন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হয়ে গেল। এ তো আছে, করবেটা কি? ঠিক আছে, এইটা ভরসা যে মানুষের চলে যাচ্ছে, যে আপনি উদাহরণগুলো দিচ্ছেন, মানুষ তো এগুলো দেখছে। এটা তো অনেকেই বলছেন, রামচন্দ্র গুহ হিস্টোরিয়ান, তিনি বলেছেন যে এটা একটা ডার্ক ডে, গণতন্ত্রের পক্ষে, একটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন। অনেক অনেক বিখ্যাত ইতিহাস, অনেক সমাজের যারা সচেতন ভাবে সমাজকে দেখেন তারা বলছেন। কিন্তু সুপ্রিম কোর্ট যখন এই ধরনের একটা রায় দিচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে এই ধরনের আচরণ মানুষ পাচ্ছে সুপ্রিম কোর্টের থেকে, তখন তো আসলে তাতেই মানুষের বিচার ব্যবস্থার উপর আস্থা টলে যাওয়ার কথা। মানুষ কোথায় যাবে কোর্টে না গেলে? শেষ পর্যন্ত কোর্টই তো আছে। আমি বলবো যে সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি যখন এইরকম নেতিবাচক ভূমিকা নিচ্ছেন, কিন্তু কিছু বিচারপতি আছেন যারা ইতিবাচক ভূমিকাও নিচ্ছেন। বিভিন্ন হাইকোর্টে আমরা দেখছি তারা খুব ভালো ভূমিকা নিচ্ছেন। সুতরাং এই মুহূর্তে আমাদের অতটা হতাশ হওয়ার প্রয়োজন নেই যে এই বিচার ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা চলে যাবে। আমার যেটা বক্তব্য, যে লর্ড ডেনিং এর কথা অনুযায়ী বিচারপতিরা এমন আচরণ করুন, তারা এমন রায় দিন যে রায় সংবিধানের যে মর্মবস্তু, সংবিধানের মর্মবস্তু হচ্ছে কিন্তু ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রাইটস, থট অ্যান্ড এক্সপ্রেশন, ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, এই সমস্ত কথা মাথায় রেখে যদি বিচারপতির রায় দেন, তাহলে দেখবেন মানুষ কিন্তু সেটাকে গ্রহণ করবে এবং তারা বিশ্বাস করতে শুরু করবে যে আইন ব্যবস্থাটাও আমাদের পক্ষে কাজ করে। আইনে বিচার কে চায়? বিচার চায় সেই যার ক্ষমতা নেই। অসহায় মানুষরাই বিচার চান। যারা বিচার কিনতে পারেন তাদের জন্য না ভেবে যারা বিচার পান না তাদের কথা ভাবা শুরু করলেই বোধহয় ভালো হবে। সেই ভূমিকা নিলে পরেই কাজে হবে। সেই ভূমিকায় সুপ্রিম কোর্টকে দেখছি না আমরা। আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট মনে করছেন প্রশান্ত ভূষণের কেসটাতে শুড বি ডেল্ট উইথ অ্যান আয়রন হ্যান্ড, কঠোর হাতে ব্যবস্থা নেওয়া দরকার। এই ধরনের আইনজীবীদের কণ্ঠস্বরে যদি রুদ্ধ করার চেষ্টা হয়, অরুণাভতাকে জিজ্ঞাসা করছি, তাহলে মানুষের তো একটু হতাশা আসবেই। মানে অনেক মানুষেরই আসছে, আসা উচিত নয় হয়তো, কিন্তু আসছে, এটা বোধহয় ঠিক। প্রথমত আয়রন হ্যান্ডের চেয়ে হিউম্যান হ্যান্ড করুক। আয়রন হ্যান্ড মানে তো ডেঞ্জার, হিউম্যান হ্যান্ড করুক। এবং এটা তো ঘটনা, সুপ্রিম কোর্ট ইজ ফেলিং ইন ইটস ডিউটিজ। আমি তো বারবার বলছি, কাশ্মীরে যা হচ্ছে 370টা কতক্ষণ লাগে শুনতে? কতক্ষণ লাগে? এটা কনস্টিটিউশনাল তুমি ইয়ে করবে, বলবে যে এটা এইটা মানে, এটা মানে। দুই হলো, এতে কতক্ষণ লাগে? সিএ তে মানে এতে কতক্ষণ লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কতক্ষণ লাগে শুনতে? একদিন, দুদিন, 3 দিন? তুমি এগুলো ফেলে রেখে দিয়েছো, আর প্রশান্ত ভূষণের মামলা টেনে এনেছো কবে থেকে কবে? তবে আমি বলবো প্রশান্ত ভূষণ কিন্তু সেই সেন্সে ভাগ্যবান যে ভারতবর্ষ তার কথা চেয়ে আছে এবং সমস্ত ভারতবর্ষ তার পক্ষে, ইনক্লুডিং 10 এক্স সুপ্রিম কোর্ট জাজেস এবং কিছু চিফ জাজ, এবং লকুরোজ কদিন আগে যে রিটায়ার করেছে সেও পক্ষে বলেছে। সেদিক থেকে ভাগ্যবান বললো যে তার পিছনে আছি, আমরা সবাই আছি, বিকাশ দা তো আছি। কিন্তু যেটা খুব দুঃখজনক, বা যেটা নাগরিক হিসেবে আমার মতো, আমি একলা নই, আমি সাধারণ মানুষের কণ্ঠস্বর মাত্র, আমাদের ভাবিত করে, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা যদি এইটুকু স্বাধীন মত প্রকাশকে, এইটুকু ডিসেন্ট, ভিন্ন মত প্রকাশকে অ্যালাউ না করে, যদি অনুমতি না দেয়, তাহলে তো আমাদের গণতন্ত্রের ভিত্তিটা কি থাকে? মানে মানুষের ভিন্ন মত থাকবে না, সবাই একমত হবে, সবাই একমত, এক ভাষা, এক পরিধান, এক ধর্ম, এক জাতি,
এক রেশন কার্ড, এক আধার কার্ড, সবই সবার এক হয়ে যাবে, তাহলে আর কি হবে? তারপর আরেকটা মানুষ তো বিভ্রান্ত, উত্তরটা কি? তারপর আরেকটা ব্যাপার আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোনো মামলাই হচ্ছে না এখন, মানুষের কোনো মামলা হচ্ছে না, দিনে 3-4টে মামলা, সেটা এই প্রশান্ত ভূষণের মামলায় আটকে গেল, অন্যরা কেউ মামলা করতে পারছে না, মানুষের মামলা করা যাচ্ছে না, বিকাশদা বলুক না, আমিও বলছি তো, কোনো করা যাচ্ছে না, এবং অর্ডার হলে কেউ মানছে না, সুপ্রিম কোর্টের অর্ডার অথরিটি মানছে না, বললো যা বাটা কন্টেম্প কর, 4 বছর বাদে শুনানি হবে, তো হচ্ছে তো, তা বলবে না আমার মানুষ তো তো বলবে। এফসিআই এর একটা মামলায় সুপ্রিম কোর্টের কাছে কন্টেম্প 4 বছর হলো পড়ে আছে, প্রত্যেক দিনই ডেট হচ্ছে। আগামী 20 তারিখ আছে, সেদিন আমি জাস্টিস মিশ্রকে বলবো যে কোন কন্টেম্পটা গুরুত্বপূর্ণ, দেখা যাক কি দাঁড়ায়। শ্রমিকদের ঠিক অধিকার আছে। রক্ষার জন্য সেই রায়। আচ্ছা, আমি একটু অনুমতি নিয়ে যাই। হ্যাঁ, তাহলে আপনি শেষ করে দাও। বিকাশ দা বোধহয় অন্য কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার আছে, হ্যাঁ, উনি হ্যাঁ, আগেই হ্যাঁ। বলেছিলেন আর থাকতে পারবেন না। অরুণাভ দা, আপনার কাছে আমার আরো 2-1টা প্রশ্ন আছে, যেটা যেটা এই মুহূর্তে আসছে। বিকাশ দা, আপনি আর 2 মিনিট থাকতে পারেন এই বিষয়টা নিয়ে এখন। আচ্ছা, বিকাশ দা চলে যেতে হলো। অরুণাভ দা, যেটা নিয়ে আসছে, যে একজন দর্শকের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট তথ্যের উপর ভিত্তি না করে বিশ্বাসের উপর ভিত্তি করে রায় দিচ্ছে। বিশ্বাস, ফেথ, হ্যাঁ, এটা তো আইন ব্যবস্থার মানে আইন ব্যবস্থার তাহলে প্রয়োজন কি? যদি বিশ্বাস নিয়ে চলতে হয় তাহলে তো তাই পুজো তো, আর্চা করলেই হয়। সেইটাই তো বলছি, সেটাই তো আমি বললাম, যে সারা পৃথিবীর মানে কোনো পুরো জাজমেন্টটা পড়বে কোনো ঠিক নেই, কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তো কি করা যাবে এখন? সুপ্রিম কোর্ট যদি সরকারের দিকে চেয়ে থাকে, যেটা ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল, যে চিফ জাস্টিস কে হবে ইন্দিরা গান্ধী ঠিক করে দিতেন, যার জন্য এইচ.আর. খান্না চলে গেল। এইচ.আর. খান্নাকে কিন্তু সবাই মনে রেখেছে, বাদবাকিদের কেউ মনে রাখেনি। এইচ.আর. খান্না বলছে, আমার স্ত্রীকে লিখলাম যে আমি যদি ইয়েস করে দিই একটা জাজমেন্টে 5 জাজেস বেঞ্চে, তাহলে আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবো। তার স্ত্রীকে লিখেছে যে চিঠিটা। এখন আমার বিবেকের বাহ্যিক এখন কি করব? স্ত্রী বললেন বিবেক যেটা বলে সেইটাই করবে, এবং সেটা করলেন, যার জন্য ওনার চিফ জাস্টিস হওয়া হলো না। কিন্তু এইচ.আর. খান্না কি সবাই মনে রেখেছে। এখন কি করা যাবে? যেটা সত্যি আচ্ছা, সেটা বলতে হবে। অরুণাভ দা, আগে আগে একটা জিনিস ছিল, আমরা ছোটবেলায় দেখতাম যে বিচারপতিরা রিটায়ার করে গেলেন, তারপর তারা সাধারণ মানুষের মধ্যে মিশে যেতেন। দে বিকেম অ্যানোনিমাস পিপল, দে বিকেম পার্ট অফ দ্য পাবলিক। এখন আমরা দেখছি, ইউপি আমলে হয়েছে, কংগ্রেস আমলে হয়েছে, প্রাক্তন বিচারপতি তাকে গভর্নর করে দেওয়া হলো। প্রাক্তন বিচারপতি তিনি আবার রাজ্যসভার সদস্য হলেন, যেটা প্রধান আমাদের বিচারপতি গভর্নর হয়েছে, প্রধান বিচারপতি ভারতবর্ষের, সে আবার প্রধান কেরালার বিচারপতি গভর্নর হলো। কেরালার গভর্নর, তার কথা বলছি। আবার প্রধান বিচারপতি দেখলাম, সর্বশেষ প্রধান বিচারপতি তিনি রাজ্যসভার সদস্য হলেন। রাজ্যসভার যেটা হচ্ছে যে ওই ভারত সরকারের যেটা হায়ারার্কি লিস্ট থাকে, যাতে বলে 10 ধাপ নিচে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের থেকে রাজ্যসভার সদস্য। এই যে অবসরের পর বিচারপতিদের সরকারের কিছু একটা পাইয়ে দেওয়া, এর ফলে তো বিচারপতিরা সরকারের দ্বারা মানে দিকে রায় দিতে তাই তো, আকৃষ্ট হবে। এখন আইনটাও তো তাই করছে, লেজিসলেচার আইন করেছে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান বিচারপতি হবে, এক্স বিচারপতি। এখানকার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি হবে, তো সেইভাবে আইন করছে। এবং অসুবিধা হচ্ছে কি, যেটা আমি এখন যেটা ফিল করছি, আমি 40 বছর হলো প্র্যাকটিসে, যেটা ফিল করছি, মানে অনুভব করছি, যে আগে বিচারপতিদের মানে অ্যাপয়েন্টমেন্ট যাই বলো এ বলো, একটা নিজের সাবজেক্ট সম্বন্ধে ধারণা ছিল। যেমন মনোজ কুমার মুখার্জি ক্রিমিনাল নিতেন, অসাধারণ বিচারপতি, সুপ্রিম কোর্ট অব্দি গেছেন। এখন ধরো তুমি তো ফিজিক্স পড়তে প্রেসিডেন্সি, তো এখন যদি তোমাকে তোমার সাবজেক্টটা যদি কেউ বাংলার টিচার এসে পড়ায়, কিরম পড়াবে? কেমিস্ট্রির প্রফেসর ইংরেজি প্রফেসর গেল কেমিস্ট্রি পড়াতে, কিরম হবে? আমাদের সুপ্রিম কোর্টের অবস্থা তাই হয়েছে, যে যে লোকটা জীবনে ইন্ডাস্ট্রিয়াল ল করেনি, সে ইন্ডাস্ট্রিয়াল ল এর উপর রায় দিচ্ছে, কারণ তার কাছে যেমন মামলা আসছে পড়তে হবে, এবং তাকে নির্ভর করতে হচ্ছে অন্য ওই কলেজের ছেলেরা, তাদের সাবঅর্ডিনেটস থাকে, তারা ঠিক করে দিচ্ছে কি হবে না হবে, সেইটা দেখে বলে দিচ্ছে। খুব খারাপ অবস্থা, সত্যি খুব খারাপ অবস্থা। সেই কোয়ালিটির বিচারক নেই। অরুণ মিশ্রের মতো বিচারক গাছ আছে। তুমি একটা ক্যালকাটা হাইকোর্টে জিজ্ঞেস করুন, আমি তো বললাম যে কোয়ালিটি, একটা খারাপ লোকেরও কোয়ালিটি থাকে, এর কোনো কোয়ালিটি ছিল না। 10 বছর বার কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, আর কি বলবো। হ্যাঁ, নানা রকম প্রশ্ন তো উঠছে। একটা বিষয় একজন বলছেন যে, একজন দর্শক বলছেন, অরুণবাবু যা বলছেন তাতে কালকেই না সুপ্রিম কোর্ট ডাক পাঠায়। না না, আমি রাজি। আমার নামে 3-4টে কন্টেম্প্ট আছে। আমি শুধু একবার বলেছিলাম, বড় বড় উকিলরা
টুপি দিয়ে রায় নেয়, টুপি পরিয়ে। 3 জাজেস বেঞ্চ আমার নামে কন্টেম্প করলো 20 বছর। আমি বললাম, আমি জেল খাটবো, কিন্তু আমি যা কথাগুলো সেগুলো নোট করতে হবে। বলে আর জীবনে হয়নি। সুব্রত মুখার্জি বলেছিলেন 5 জাজেস বেঞ্চ ঝুলছে, যে আগে পয়সা দিয়ে রায় হতো অনেক সময়, এখন 2 বোতল মদ দিলেই হয়। 5 জাজেস বেঞ্চ হয়েছিল, আজ অব্দি করতে পারেনি। বলে যাবো, বলতে হবে ভাই, কিছু লোককে তো বলতে হবে। আর 67 বছর বয়স হয়ে গেছে, আর কাকে কেয়ার করবো? ইটস অল রাইট, কোনো ব্যাপার না, বলে যেতে হবে। বিকাশদারও তাই, আমারও তাই, বলে যেতে হবে। কিছু লোক বলে যায়, কিছু লোক বলে যান, আপনাদের মধ্যে কিছু লোক বলে যান বলে এখনো মানুষ ভরসা পায়। কিন্তু সাধারণ মানুষ যদি এই পরিস্থিতিতে পড়েন, মত প্রকাশের জন্য তাকে যদি বিপদে পড়তে হয়, তার তো প্রোটেকশনটা অনেক কম। আপনি বিকাশ দা, আপনারা বিশিষ্ট প্রতিষ্ঠিত আইনজীবী, আপনারা অনেক সুযোগ রয়েছে আইনের সুরক্ষা নেওয়ার। অনেক মানুষের তো তা নেই, তাদের তো অসহায় মানুষ। তাই তো বলছি, এমনি মানুষ কিছু বলেই না, যার জন্য বিচার ব্যবস্থা সম্বন্ধে কিছু বলেই না। জজ হবার 2 বছরের মধ্যে বাড়ি গাড়ি হয়ে গেল, তা লোকে বলবো না? আমরা তো বলি, লোকে তো মনে 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 বলে, কোথায় যাবে? এবং সেই পড়াশোনার লেভেলটা এখন নেই, যেটা আগে ছিল। এখন সর্বস্তরেই পড়াশোনার লেভেলটা পড়ে গেছে। তো বিচারকদের দোষ দিয়ে লাভ নেই, সব জায়গায় পড়ে গেছে। তবে তার মধ্যেও কিছু বিচারক সাইন করে, কিন্তু 45 বছরের আগে তুমি বিচারপতি করবে না। বেস্ট সেট অফ স্টেট আমার কাছে বলে 33 থেকে 44 বছর দুর্ধর্ষ সব ছেলে আছে, বিচারপতি হয় না। কি করা যাবে? কি করা যাবে? এক নরিম্যান আছেন, দুর্ধর্ষ বিচারপতি সুপ্রিম কোর্টে আছেন, এখনো আছেন। আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে 20 তারিখে তো রায় ঘোষণা হবে, মানে প্রশান্ত ভূষণ তো দোষী সাব্যস্ত হয়েছেন, তার কি শাস্তি তিনি পাবেন? তার রায় ঘোষণা হবে 20 তারিখে। ম্যাক্সিমাম 6 মাস জেল আর 2000 টাকা ফাইন দিয়ে দেবে। আইন অনুযায়ী 6 মাস জেল ম্যাক্সিমাম, আর 2 মাস 2000 টাকা ফাইন দিয়ে দেবে। কি আছে? কিন্তু তাতে যা জনপ্রিয়তা লাভ করে ভাবা যাচ্ছে না। অনেকে বলছে যে ইনস্টিটিউশনটা বড় ব্যক্তির থেকে। আচ্ছা, ব্যক্তি না থাকলে ইনস্টিটিউশন হয়? ব্যক্তি না থাকলে মুখ্যমন্ত্রীর পদটা দারুণ, যদি খারাপ লোক আসে বাজে হয়ে গেল। ব্যক্তির ওপর কিন্তু ইনস্টিটিউশনটা নির্ভর করে। ব্যক্তির সমালোচনা করতেই হবে ইনস্টিটিউশনকে তুলে রাখার জন্য। হ্যাঁ, সেই জায়গাটা অনেকে বলছে ইনস্টিটিউশন কিচ্ছু এসে যায় না। ইনস্টিটিউশন কিছু এসে যায় না। কাল যদি চুরি চামারি করে কেউ, আমরা বলবো না? বলতেই হবে নিশ্চয়ই। এবং সুপ্রিম কোর্টে বিচারপতিদের দিয়েই তো মানুষ সুপ্রিম কোর্টকে বিচার করবে, বিচারপতিরাই তো রায় দিচ্ছেন। মানে সুপ্রিম কোর্টে কোনো চেয়ার টেবিল তো রায় দিচ্ছে না, সুতরাং মানুষের সেই আমরা দেখবো নিশ্চয়ই কি হয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর আমাদের দর্শকদের একটু জানানোর যে আমাদের এই পুরো অনুষ্ঠানটা আমাদের পোর্টালে www.fourthpillars.com এর আমাদের পোর্টালে থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, আমাদের ফেসবুক পেজেও থাকবে। এবং আইনজীবীরা কি বললেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অরুণা ঘোষ কি বললেন, তারও একটা লিখিত অংশ আপনারা পাবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বহু মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে, আপনাদের বক্তব্য শুনেছেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।